কাছে দূরে যে যেখানে আছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। এই আজকেই রাতের বেলায় বাংলাদেশে একটি নিউজ নিয়ে খুব আলোচনা চলছে, সেটি হচ্ছে গিয়ে নির্বাচন। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিউল আলমের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম খবরটি করেছে যে একটি 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 অনুষ্ঠানে তিনি এই মন্তব্যটি করেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করতে বা নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। মানে ডিসেম্বরের নির্বাচন কিনা, যদিও এর আবার অন্যরকম ব্যাখ্যাও আছে, হয়তো নির্বাচন ডিসেম্বরের মধ্যে আয়োজন সম্পন্ন করতে বলেছেন, কবে নির্বাচন হবে সেটি আবার অন্য প্রসঙ্গ, এরকম হতে পারে। আমরা কি মানে আসলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিনা, আনিস আলমগীর খবরটা দেখে আপনি কি বুঝেছেন? না, এটা কোনোভাবেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন না। এটা স্পষ্ট বলা হয়েছে যে রোজার আগেই নির্বাচন হতে পারে। সেটা প্রেস উইং এর দুই কর্মকর্তা আজকে যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে হয়েছে। এবং নির্বাচন প্রস্তুতি এবং সংস্কারের প্রয়োজনীয় কাজ শেষ হলে রোজার আগেই নির্বাচন হবে। এবং ডক্টর ইউনূস বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে বা এপ্রিলও হতে পারে। এর অর্থ হলো যে প্রাতিষ্ঠানিক কাঠামো সহ যা কিছু দরকার সেটা এখন থেকে শুরু করতে হবে। সেই বিবেচনায় তারা আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো কারো কারো যারা যেগুলো দরকার ছিল তাদেরকে নির্দেশ দিয়েছে যে তারা নির্বাচন জন্য ডিসেম্বরের মধ্যে যাতে তাদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ থাকে। একই সঙ্গে এই যে তারা একটা পোলিং অফিসার সহ যারা এই সমস্ত দায়িত্ব পালন করবে তাদেরকেও মানে হইতে বলছে আর কি, প্রস্তুতি নিতে বলছে, তারাও যাতে ট্রেনিং প্রাপ্ত হয়ে যায় এর মধ্যে, সেটাকেই তারা গুরুত্ব দিয়েছে। তো এর মধ্যে তারা বলেছে যে প্রায় 17,000 নতুন হুম। মানে আইন শৃঙ্খলার সদস্য নিবে, নতুন 17,000। এগুলি কি হুম। সম্ভব? মানে আহ, ধরেন বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এবং এই নতুন নিয়োগ, আগে কখনো এমনটা নতুন নিয়োগ নির্বাচনের আগে ঘটেছে কিনা, সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে নির্বাচনের দিকে আগাতে পারবে? পারবে এখন থেকে যদি তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির মাথায় রেখে, যদি যেটা বললেন আপনি 17,000 নতুন লোককে নির্বাচন দায়িত্বের মাথায় রেখে যদি নিয়োগ দেয়, হবে না কেন, পারবে। তারা কিন্তু এর সঙ্গে আরো একটা বিষয় যোগ করেছে, বলছে যে এই গত তিনটে নির্বাচন যেগুলো একতরফা নির্বাচন হয়েছিল, যেগুলো বিতর্কিত, এইসব নির্বাচনে পোলিং অফিসার যারা দায়িত্ব পালন করেছেন, মানে ভোট কালেক্ট করে যারা, এই সমস্ত অফিসার গুলো তাদেরকে বাদ দিয়ে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কিনা সেটাও খতিয়ে দেখতে বলছেন। তার মানে আগে যারা দায়িত্ব পালন করছে আলটিমেটলি তারা হয়তো দায়িত্ব আর পালন করতে পারবে না। আর আরেকটা জিনিস বোধহয় আপনি দেখেছেন, 18 থেকে 30 বছর বয়সী যারা আছে, না 35 বছর বয়সী যারা আছে, তাদের জন্য আলাদা ভোট করা যায় কিনা ভোট দেওয়ার জন্য, সেটাও নির্দেশ দিয়েছেন। আমার মনে হয় এটা সবচেয়ে হাস্যকর যে 18 থেকে 35 এদের জন্য আলাদা ভোট হবে। পৃথিবীর কোথাও আছে কিনা এরকম বয়সের চিন্তা করে তাদেরকে আলাদা ভোট 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 দেবে? তার মানে কি এদেরকে একটা স্পেশালাইজড ট্রিটমেন্ট দেবে যে বাবা তোমরা আসো ভোট দাও এবং আমার এনসিপি কে দিয়ে যাও? এরকম কোনো উদ্দেশ্য আছে কিনা, বা তাদেরকে খুশি করানোর জন্য যে তোমরা বিপ্লবী, তোমাদের জন্য এই থাকুক? ভোট যারা দিতে যায় সবার ভোটের মূল্য একই। ডক্টর ইউনূসের ভোটের মূল্য যেমন, তেমনি রিক্সাওয়ালা একজন আছে তার ভোটের মূল্য তেমন। এটা একটাই ভোট। তো এখানে ধনী গরিব নাই যে ধনীদের জন্য আলাদা লাইন, গরিবদের জন্য আলাদা লাইন। এটা হবে পৃথিবীর অনেক দেশে তো মহিলা পুরুষও আলাদা লাইন নাই, যেহেতু বাংলাদেশের সমাজ আলাদা সেই জন্য আমরা এরকম চিন্তা করছি যে পুরুষ মহিলাদের আলাদা লাইন হবে। কিন্তু আবার বয়স ভিত্তিক যদি করে আপনি চিন্তা করেন, তখন আবারও দুইটা লাইন করতে হবে যে এই এই বয়সের ছেলেদের জন্য একটা লাইন, মেয়েদের জন্য আরেকটা লাইন। তো এইসব হাস্যকর ব্যাপার কিছু হবে ইলেকশনের আগ পর্যন্ত। আলটিমেটলি এগুলা থাকে কিনা জানি না। আর থাকলেও এগুলা মানে কি বলবো, আর একটা রঙ্গ তামাশা হবে আর কি ইলেকশনকে কেন্দ্র করে। আপনার কি মনে হয় ধরেন কিংস পার্টি যেহেতু আছে, মানে এনসিপি, হ্যাঁ, এবং হুম। ডক্টর ইউনূসের অধীনে ভালো নির্বাচন কি হওয়ার কোনো সুযোগ আছে? আদৌ কোনো নির্বাচন হবে কিনা? আদৌ নির্বাচন হবে কিনা এটা অনেকে চিন্তা করে।
যদি আসলে এপ্রিলের মধ্যে নির্বাচন না হয়, তাহলে আদৌ নির্বাচন হবে কিনা সে প্রশ্ন তখন আসলে দেখা দিবে। কারণ সবাই চায় যে ফেব্রুয়ারি এপ্রিলের মধ্যে নির্বাচনটা হয়ে যাক। সেটা যখন না হবে তখন কিন্তু এটা ঝুলে থাকবে, এবং সেই যে আশঙ্কা আপনি করছেন সেটা তখন হয়তো অনেকের মাথায় আসবে। কিন্তু যেভাবে উনি আজকে নির্দেশ দিলেন, তাতে আমি একটু আশাবাদী হতে চাই যে আসলে ওই ঠেলে ঠুলে হয় ফেব্রুয়ারি, না হয় এপ্রিল পর্যন্ত যাবে, এর বেশি তো আর যাওয়ার সুযোগ নাই। এবং বিএনপি যদি ডিটারমাইন্ড থাকে যে ওনাকে এর বাইরে সুযোগ দেবেন না, উনি যতই চেষ্টা করুক, ওনার বিদেশি সমর্থক, দেশি সমর্থক, আমার মনে হয় না যে কোনো কিছু কাজ হবে। কারণ বিএনপি যদি কোনো কারণে এই সরকারের উপর তাদের সমর্থন প্রত্যাহার করে, বিগড়ে যায়, তাহলে তার সে তো 10 দিনও টিকতে পারবে না। তার এমন পরিস্থিতি তৈরি হবে, এবং বিএনপির সাথে তখন লুকিয়ে থাকা আওয়ামী লীগ একসঙ্গে যোগ হবে। কে বিএনপি আর কে আওয়ামী লীগ তখন সেটা দেখবে না, তখন একটা দেশের মধ্যে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হবে। জি। আর আর আরেকটি বিষয়, ধরেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কি এই নির্বাচন হবে? আপাতত তো মনে হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে হবে, কারণ জামাত তো আওয়ামী লীগকে চায় না। বিএনপি এক সময় বলতো আমরা ইনক্লুসিভ ইলেকশন চাই, তাদের সুরও হঠাৎ চেঞ্জ হয়ে গেল যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে তারা এক সুরে কথা বলেছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে তারা আরেক সুরে কথা বলছে। তো তাতে করে মনে হয় যে এখন তারা সবাই একমত যে আওয়ামী লীগকে বাইরে রেখে একটা নির্বাচন করবে, এবং সেখানে সিট ভাগাভাগি হবে। এখন ভাগাভাগিটা কি পর্যায়ে হবে, কেমন হবে, সেটা নিয়ে কামড়াকামড়ি হবে। সেটা হয়তো সামনে আরো বেশি চলবে, এবং বাক বিতণ্ডা বাড়বে তাদের। এটাই চলতে থাকবে, এবং আওয়ামী লীগও আমার মনে হয় আপাতত এটা মেনে নেবে, কারণ এছাড়া তো তাদের উপায় নাই। তারা তো তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম না থাকলে, তারা কোথাও ক্যাম্পেইন করতে না পারলে, এই ধরনের একটা ইলেকশনে তারা অংশ নিয়ে কোনো লাভ নাই, তারাও বোঝে। বরং তাদের একটা লেজিটিমেসি দাঁড়ায় যায় যে আমাদেরকে ইলেকশন করতে দেওয়া নাই, আমাদেরকে নিষিদ্ধ করে রেখেছো। তখন একটা নতুন সরকার যারা আসবে তাদের উপর তারা একটা চাপ তৈরি করতে পারবে। আমি আজকেও কিছু লোকের সাথে দেখা হয়েছিল আওয়ামী লীগের, তারা বলছে যে আমাদেরকে যে নিষিদ্ধ করে রাখছে এটা বরং ভালো হয়েছে, এমনিতেও তো কাজ করতে পারতাম না আমরা, বরং এখন আমাদের কথা বলার অধিকার বাড়লো আরো, যে আমরা যে নিষিদ্ধ ছিলাম আমাদেরকে কাজ করতে দেয় নাই, কার্যক্রম নিষিদ্ধ করার যে বিষয়টা আর কি। তো আমি তাদের কথা একেবারে যে হজম করেছি তা না, আমার মনে হয় যে তারও একটা যুক্তি আছে। যে আওয়ামী লীগ তো আসলে ইমিডিয়েটলি যদি আওয়ামী লীগকে দেওয়া হলেও যে তারা যে ভালো রেজাল্ট করবে তা না, কারণ মানে মাত্র তাদের যে সমস্ত জুলাইতে যে সমস্ত কার্যক্রম করেছে তারা, সেগুলো এত সহজে তো মানুষ ভুলে যায় নাই, তাই না? বাংলাদেশে যেটা হয় কি, আপনি আসলে আপনাকে আমি গ্রহণ করব কিনা সেটা অনেক সময় নির্ভর করে এখন যে আছে তাকে আমি কতটা ঘৃণা করি। হ্যাঁ, দিস ইজ নট লাভ ফর হাসান বাট হেট্রেড টু ইয়াজিদ। যে ইয়াজিদকে আমি পছন্দ করছি না সেই জন্য হাসানকে পছন্দ, হাসানের জন্য ভালোবাসা নয়, ইয়াজিদকে পছন্দ করি না, সেটা হচ্ছে বিষয়। তো এখন আওয়ামী লীগকে গ্রহণ করবে কিনা সেটা নির্ভর করছে বিএনপি বা আদার্স কে কতটা অজনপ্রিয় হয় সেটার উপরে। অজনপ্রিয় হইলে তখন এদেরকে ডাকবে, এরা তো এদের থেকে ভালো ছিল। এটাই রাজনীতি বাংলাদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে, এটাই হবে। দ্বিদলীয় রাজনীতির যে ধারা, সেটাই ডমিনেট করবে। জি। সেক্ষেত্রে ধরেন দেশে কি স্টাবিলিটি আসবে যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয়? সেই ক্ষেত্রে কি দেশে কোনো স্টাবিলিটি, যেই একটা স্থিরতা দরকার এই মুহূর্তে, সেটি কি হবে? আওয়ামী লীগের সারা নির্বাচন হলে স্টেবিলিটি আসবে কিনা, স্থিতিশীলতা থাকবে কিনা, সেই প্রশ্নটা আসলে নির্ভর করছে রাজনৈতিক সমঝোতার উপর। আওয়ামী লীগ যদি বিএনপির সাথে এই সমঝোতায় আসে যে ঠিক আছে তোমরা ক্ষমতায় এসেছো, তোমরা তোমাদেরটা এনজয় করে যাও, বাট আমাদেরটা এটা এনশিওর করো যে আমরা আগামীতে যাতে ইলেকশন করতে পারি, আমাদের হামলা মামলা এগুলো, আসলে এগুলো সব অগ্রিম বলা হচ্ছে, বাট বাস্তবতাটা হচ্ছে এরকমই। এটা যদি এনশিওর হয় তাহলে কে ঠিকই, মানে তারা আওয়ামী লীগ বিএনপির জন্য বা যারা ক্ষমতায় থাকবে তাদের জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু এগুলো যদি ফয়সালা না হয়, তাহলে অবশ্যই অস্থিতিশীল একটা ইলেকশন যেমন হবে,
পরবর্তী সরকারও অস্থিতিশীল পরিস্থিতিতে থাকবে এবং বিদেশি সমর্থনও তাদেরকে থাকবে এরকম না, কারণ অতীতের মতোই তো এটাও একদলীয় ইলেকশন বা অন্যদেরকে ইনক্লুসিভ হয় নাই, অন্যদেরকে বা বৃহত্তর একটা রাজনৈতিক দলকে বাদ দিয়ে হয়েছে। এবং এই বৃহত্তর রাজনৈতিক দলের সাথে আরো কিছু দলও তাদের টার্গেট আছে যারা ইলেকশন যাতে না করতে পারে। তো সবকিছু মিলিয়ে তখন গ্রহণযোগ্যতাটা যেমন কমে যাবে, এই গ্রহণযোগ্যতা তো কমে গেলে তো তারাও কতদিন টিকবে। কিন্তু আমি মনে করি না যে একেবারে ফেলে দেওয়ার মতো কিছু হবে। আমার মনে হয় যে একটা সমঝোতা হবে তখন, বা এই অস্থিরতা কমে তারা একটা সমঝোতার মধ্যে যাবে। মানে সেই সমঝোতা করতে হলে তো আওয়ামী লীগের সঙ্গে কথা বলতে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই আওয়ামী লীগের সাথে কথা বলতে হবে, কারণ পরিস্থিতি আহ ঘোলাটে করার ক্ষমতা তো শুধু আওয়ামী লীগই রাখে তখন, এটা তো না। আর যতই চেষ্টা করুক যে আওয়ামী লীগ সবগুলোতে জেলের মধ্যে ভরে রাখবো, তো সেটাও তো সমাধান নাই। বিএনপি কেও তো জেলের মধ্যে ভরে রাখার জন্য শেখ হাসিনা চেষ্টা করেছে, তাই না? আমরা তো দেখলাম 2018 সালে কি একটা ন্যাক্কারজনক ইলেকশন হলো। একটা সাধারণ ছেলে পেলে এদেরকে ধরে ধরে সবাইকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো ইলেকশনের আগে, তারপর ইলেকশনের পরে ছাড়লো, এবং এক একজনকে বিনা বিচারে কতগুলো যে মামলায় ঝুলিয়ে দিল। সেই মামলা এখনো মনে হয় কোনো কোনো রাজনৈতিক দলের নেতা হয়তো এখন কিছু কর্মসূচি নিয়েছিল মামলাগুলো বাদ দেওয়ার জন্য, হয়তো চলে গেছে। কিন্তু এই মামলায় যে কত ছেলে যে জেল খেটেছে, কত আহ দুর্গতি হয়েছে সেটা আমি জানি। আমি পার্সোনালি এটার সাথে ইনভলভ ছিলাম। আমার ফ্যামিলি মেম্বারকেও এইভাবে নির্যাতন করা হয়েছিল একজনকে, শুধুমাত্র বিএনপির একজন প্রার্থীর ফেসবুক পোস্টে লাইক দিয়েছিল এই জন্য। তো এ- এই ধরনের পরিস্থিতি যারা তৈরি করেছিল তাদের উপর তো আসলে মানুষ এত সহজে আহ গ্রহণ করবে তা না, এদের উপর তো ক্ষোভ রয়ে গেছে। আবার তারা যেটা করেছে সেই সেটাও যদি নতুন সরকার যারা আসে তারাও যদি এভাবেই চালায়, তাহলে তো আর শান্তি আসবে না এই দেশের মধ্যে আর কি। জি। ধরেন শুধুমাত্র আওয়ামী লীগ নয়, আপনিও বলেছেন যে আরো বেশ কয়েকটি দলকে হয়তো এই তালিকায় আনা হবে, যাতে বিশেষ করে জাতীয় পার্টি, যাতে করে তারা হুম। নির্বাচন করতে না পারে, ফলে না না, দেশে 14 দলের 14 দলের অন্যান্য দলও আছে, অনেকগুলো জি আছে, জাতীয় পার্টি তো আলাদা করে আছেই। জি 14 দলের ইনু পার্টি, ওয়ার্কার্স পার্টি, আদার্স যে কয়টা আছে ওদেরকে তো ইলেকশন করতে দেবে কিনা আমি সন্দেহান। জি কারণ তাদেরকে এখন যে অনুষ্ঠানগুলো হয় সেখানে তো বামদের মধ্যে শুধু বাসদ সিপিবি কে ডাকা হয়, বাকি আদার্স যেগুলো একটু মানে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য না বলবো, একটু জনসমর্থন আছে, ওগুলোকে তো ডাকে না। বিশেষ করে জাসদ, ইনো, ওয়ার্কার্স পার্টি, আরো কয়েকজন 14 দলের আরো যে কয়টা আছে। এখন বামদের যে কয়টা ডাকা হয় এগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র বাম। এগুলা মানে সিপিবি বাসদ ছাড়া তো এখানে আওয়াজ দেওয়ার মতো আমার চোখে পড়ে না। আমি জানি না আপনারা দেখেন কিনা। তো এই দিক থেকে, এবং জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। জাতীয় পার্টির উপর প্রেশার দেওয়া হচ্ছে। কাদের আবার একটা পাগলামি শুরু করেছে তার দলের মধ্যে, খালি বড় বড় নেতাদেরকে এক কাতারে সব আউট করছে। এখন এটাও সরকারের খেলা কিনা কে জানে। দলকে ভাগ করে একটাকে আলাদা করা, আর একটাকে দিয়ে হয়তো একটাকে আউট করে দেওয়া, একটাকে দিয়ে হয়তো নির্বাচন করা, যাতে নির্বাচনের মধ্যে জাতীয় পার্টি আছে এটা দেখানো যায়। আবার অনেকে বলতেছে যে কাদের এমন এক চাল চালছে, আওয়ামী লীগ হয়তো আহ জাতীয় পার্টিকে ভর করে ইলেকশন করবে, জাতীয় পার্টি সব জায়গায় ইলেকশন করবে, সেখানে আওয়ামী লীগ বলবে যে ওদেরকে ভোট দাও। এই সমস্ত নানা কাহিনী চলতেছে আর কি। তবে যত কথাই হোক, ইলেকশন হলে আমরা দৃশ্যত এখন যা দেখা যাচ্ছে যে বিএনপিরই সম্ভাবনা বেশি আছে, বিএনপি আসবে, বিএনপির সাথে সমস্ত দেন দরবার হবে। তো এই দেন দরবার আপনার কি মনে হয় যে মানে ধরেন রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই। আহ, অনেকেই বিশ্বাস করতে চায় না যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে। কারণ তারা তো একটা অংশীদার। মানে ধরেন আওয়ামী লীগকে যদি বাদও দেন, তারপরেও তো তারা একটি অংশীদার। ধরেন এনসিপি কে তারা সরাসরি সমর্থন দিচ্ছে ইউনূস সরকার, সেক্ষেত্রে বিএনপি কি সেটি মানবে? আমার মনে হয় ওই জায়গায় একটা ইয়ে আছে, বিরোধ আছে, যে ডক্টর ইউনূস আহ এনসিপি কে সরকারি দল হিসেবে ট্রিট করছে কিনা, সেই জায়গায় একটা গ্রহণযোগ্যতার একটা ব্যাপার থাকবে। কিন্তু ওভারঅল যদি আপনি চিন্তা করেন, এই
কিছু সহযোগিতার জন্য আবার কিছু আসে যায় না। যখন মানে জনপ্রিয়তা এত বেশি থাকে আহ, বড় কোনো দলের, তখন এনসিপি কে যে সহযোগিতা করে, এনসিপি কে সাহায্য করে যে বড় কিছু করতে পারবে তা না। তখন আর হবে না, বরং এনসিপি কে বিএনপির সঙ্গে মিলিয়ে কয়েকটা সিট দেওয়া যায় কিনা সেটাও হয়তো তখন চিন্তা হতে পারে। আজকে আপনি খেয়াল করছেন কিনা জানি না, এনসিপি যে দলীয় প্রতীক চেয়েছিল শাপলা, সেটা কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। তারা কিন্তু এই নির্বাচন যে যে রোড মার্চ করছে এখন জুলাইতে, সেখানে কিন্তু অনেক জায়গায় শাপলা শাপলা করে চিৎকার দিয়েছে। কিন্তু আজকে নির্বাচন কমিশন বলছে যে এটা একটা জাতীয় প্রতীক, এটা দেওয়া যাবে না। এর আগে মান্না ভাইয়ের একটা দল আছে নাগরিক ঐক্য, তারাও চেয়েছিল, তাদেরকেও দেওয়া হয় নাই। তো এখানে দুইটা প্যাচালে পড়েছে তারা। প্রথমত হচ্ছে, এটা যদি মান্না সাহেব আগে চেয়েছে তাকে দাও নাই কেন, তখন একটা গ্রহণযোগ্য, যে আপনি যে কথাটা বললেন যে খাতিরের প্রশ্ন আসবে, তো সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে, যেহেতু এটা জাতীয় পতাকা, জাতীয় প্রতীকের মধ্যে আছে, দোয়েলও একটা প্রতীক, দোয়েলও চাইছিল আরেকজনে। তো শাপলার প্রতি যদিও বলছে যে তারা ওই রকম কোনো ইয়ে নাই, মানে আইন নাই সংবিধানে ওই ওই জাতীয় বেশিরভাগ মানে বাধ্যবাধকতা নাই, তারপরে যেহেতু জাতীয় প্রতীক, এটা তারা বিতর্ক এড়ানোর জন্য শাপলা দিচ্ছে না। তো শাপলা দিচ্ছে না মানে হচ্ছে যে ডক্টর ইনু চাইলেই যে তাদেরকে সব দিয়ে দিতে পারবে আইন বহির্ভূত ভাবে, সেটা হচ্ছে না। এবং এটাও একটা সাইন কিন্তু, এখন সবাই বুঝবে যে না, উনি যতই দিতে চেয়েছিলেন, যেভাবে চান বা তারা যেভাবে চায় সে সবই হবে তা না। তারা বোধহয় আরো দুইটা প্রতীক চেয়েছে বিকল্প হিসাবে, কলম চেয়েছে, মোবাইল চেয়েছে। আমার মনে হয় মোবাইলটাই দিবে, হাতে হাতে থাকবে, তরুণদের একটা প্রিয় গ্যাজেট। তো এটাই হয়তো নিতে পারে, জানি না এখন সাপড়াটা তারা মেনে নিবে কিনা, নাকি এটাই নিয়েও বলবে যে প্রতীক পাইলাম না কেন, আমরা ভোটে যাব না, কে জানে। মানে মামা বাড়ির মোয়া কি যেন একটা বলে, ছেলের হাতের মোয়া আর কি। এনিওয়ে, ধরেন একটি প্রশ্ন খুব মানে জটিল ভাবে আসে, প্রশ্নটা করতেও আমার একটু শঙ্কা লাগে, তবু প্রশ্নটি করতে চাই আমি। সেটি হচ্ছে হুম। যে ধরেন নির্বাচনের সঙ্গে সঙ্গে এই সরকারকেও তো একটা এক্সিট খুঁজতে হবে, হুম। সেটি কি মসৃণ হবে? সেটা তো মসৃণ হবে, সেটা চুক্তি তো হয়ে গেছে অলরেডি। কিরকম? সেটা তো লন্ডন বৈঠকে বোঝা হয়ে গেছে। ইলেকশন দিবেন, যথারীতি ভাবে ক্ষমতা হস্তান্তর করবেন শান্তিপূর্ণভাবে, এবং আপনারা শান্তিপূর্ণভাবে বিদেশে অবস্থান করবেন যে যেখানে যেতে চান। আর দেশে যে থাকতে চাইলেও যদি হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি কুলায় তাহলে থাকবেন, এরা তো থাকবে না কেউ, এটা তো সবাই জানে। বেশিরভাগই তো এরা বিদেশে পাসপোর্টধারী এবং বিদেশেই থাকবে, বিদেশে চলে যাবে। তো সেটা যাতে শান্তিপূর্ণ হয়, বিএনপি সে নিশ্চয়ই সেই ব্যবস্থা করবে। এটা কিন্তু আপনি ভুলে যান নাই যে 111-এর সময় একই কাণ্ড ঘটেছিল। আওয়ামী লীগ সরকার 111-এর কুশীলব যারা ছিল তাদেরকে একইভাবে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল, বা দেশের বাইরে শান্তিপূর্ণভাবে যেতে দিয়েছিল। তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, তারা কোনো দেশে কেউ নাই। ওই সময় যদি অন্য কোনো সরকার আসতো, বিশেষ করে কয়দিন আগেই তো বিএনপি নেতারা অভিযোগ করলো যে তারেক রহমান এবং বেগম জিয়াকে যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। এখন বিএনপি যদি ক্ষমতা আসতো তাহলে তো ব্যবস্থা ঠিকই নিত, কিন্তু বিএনপি তো ক্ষমতা আসেনি তখন, তাই না? কারণ তারা এমন মেকানিজম করেছে যাতে করে আওয়ামী লীগের ক্ষমতায় আসে, এবং আওয়ামী লীগ এসেছে। ভোট কিন্তু বিএনপি কম পায় নাই, তখন ভোট অনেক পেয়েছে, কিন্তু অঙ্কের হিসাবে তারা 33 সিট বা 30 সিট পেয়েছে। তো এই সমস্ত সূক্ষ্ম কারচুপি বা যেটাই বলেন সূক্ষ্ম কারসাজি, এগুলো চলবে। এখানেও হয়তো দেখবেন যে সূক্ষ্মভাবে আহ বিএনপি থাকবে। বিএনপি যদি না আসে, এটা তোকে বিশ্বাসও করবে না ইলেকশন। হুম। এখন ও বিএনপি যদি না আসে কেউ ইলেকশন বিশ্বাস করবে না, তা আওয়ামী লীগ না আসলে লোকে বিশ্বাস করবে? আওয়ামী লীগ তো নাই, ইলেকশনেই নাই। আমি বলছি যে ইলেকশনের ফলাফলের কথা, আপনি ও, আওয়ামী লীগ যদি না থাকে তাহলে কে ভোট দিবে তখন? জি। আওয়ামী লীগ যদি ইলেকশনে আসে তখন দেখা যাবে যে কে কত ভোট পেয়েছে। হুম, তারপরও আমি মনে করি না যে আওয়ামী লীগ ওখানে জেতার মতো পরিস্থিতি হবে বিএনপির সাথে, কারণ বিএনপি দীর্ঘদিন থেকে ইলেকশনের বাইরে, তাদের জনপ্রিয়তা অনেক বেড়েছে। তারপর আওয়ামী লীগের সাথে এত বড় কাণ্ড ঘটে গেল,
তারপর বিগত 17 বছর ধরে তারা ক্ষমতায় আছে, তো এন্টি ইনকামবেন্সির একটা বিষয় তো থাকে, যে সরকার যারা ক্ষমতায় থাকে তাদের প্রতি এক ধরনের তৈরি হয়, বিরোধ তৈরি হয়, স্বার্থের বিরোধ থাকে, মানে অনেক ধরনের বিরোধ তৈরি হয়। সেই বিরোধের ফলে তো তারা শিকার হয়। এখন কথা হচ্ছে যে হয়তো 2 বছর পরে এই বিরোধ কতটুকু থাকবে, এই বিরোধ মানুষ যে তাদেরকে আহ যেভাবে আহ দেখতো, বা যেভাবে সরাসরি বলে মানুষ যদি তাদেরকে ঘৃণা করতো, সেই ঘৃণার পরিমাণ কতটুকু থাকবে সেটা তো হয়তো কমেও যেতে পারে 2 বছর পরে। কারণ এই সরকার কি কাণ্ড করছে সেগুলোর উপরে নির্ভর করে। এই সরকার তো ভালো কাণ্ড করছে এখনো পর্যন্ত তারা তেমন প্রমাণ দিতে পারে নাই। এই সরকারের কার্যক্রম তো আওয়ামী লীগ থেকে খুবই সব সেক্টরে উন্নত, সেটাও তারা প্রমাণ দিতে পারে নাই। সেই জন্য হয়তো তাদের জনপ্রিয়তা আরো বাড়বে, কিন্তু তার মানে এই নয় যে তারা ক্ষমতা যাওয়ার মতো ভোট পাবে, আমি বিশ্বাস করি না অন্তত। জি, এমনিতে ধরেন আহ, আহ, আপনি যেটা বলছিলেন যে তাদের মানে চলে যাওয়ার পথ মসৃণ করার চুক্তি হয়েছে এমনকি আপনারা বলছেন, কিন্তু বিএনপি যদি ম্যাচিউরড রাজনৈতিক দল হয়ে থাকে, তাদের কি চাওয়া উচিত নয় যে আওয়ামী লীগের নির্বাচনে আসুক? তো আওয়ামী লীগ কি কম ম্যাচিওর ছিল? তারা চায় নাই কেন বিএনপি কে? বিএনপি তো এই জন্যই চাইবে না। তারা তো একেবারে বিনা বাধায় যাতে সরকার গঠন করতে পারে, ভোট যদি না হয় আরো ভালো, তাদেরকে বসিয়ে দিলে আরো ভালো। তো তারা তো চাইবে না, চাইবে যে যেভাবে সুযোগ সুবিধা মতো যেতে পারে। তারা আওয়ামী লীগকে কেন ডেকে আনবে যে ইলেকশনে একটা ভেজাল করার জন্য? আওয়ামী লীগকে তারা ডেকে আনবে শুধুমাত্র তখনই যখন নিশ্চিত হবে যে আওয়ামী লীগের ভোট 10%-এর বেশি হবে না, 15%-এর বেশি হবে না। তার থেকে বেশি ভোট যখন হবে, তারা যখন চ্যালেঞ্জের মুখে পড়বে, এবং তারা যখন এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য জামায়াতের সাথে জোট করতে হবে, তো বা এনসিপি সাথে ঐক্যবদ্ধ হতে হবে, তখন তারা কেন চাইবে আওয়ামী লীগ আসুক? তার এখন মানে তো আপনি তারা বলছেন, যেভাবে আছে তারাই তো ক্ষমতায় যাবে, এটা দেখাই যাচ্ছে। তারা এই ক্ষমতায় যেতে চায় আগে, তারপরে কি হবে না হবে সেটা তারা দেখবে তখন। তার মানে আপনি বলছেন আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে সেই তাদের ভোটের পরিমাণকে বিএনপি ভয় পায়। অবশ্যই পাবে, এবং বিএনপিও কেউ তো আওয়ামী লীগ ভয় পাইতো। বাংলাদেশের দুইটাই তো দ্বিদলীয় রাজনীতি করছে কি বারবার, এটা এই দুই দুই দলই তো ক্ষমতায় এ থাকবে না হলে এ থাকবে। না, মাত্র এখন মাত্র সদ্য সদ্য আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, তাদের হুম, সবকিছু ভেঙে পড়েছে, রাইট? তো সেইখানে এই হুম, দলকে ভয় পাওয়াটা একটু অস্বাভাবিক কিনা? কোনো অস্বাভাবিক না। কারণ প্রতিদ্বন্দ্বীকে তো অবশ্যই আমি গুরুত্ব দেব। এবং বিএনপি খুব ভালো করেই জানে যে আওয়ামী লীগ যদি এখন নির্বাচনী মাঠে আসে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগে হবে, জামাত কিংবা এনসিপি, এরা না। এদের তো কোনো অস্তিত্ব সংকট নিয়ে কথা হবে যদি আলাদা ইলেকশন করতে যায়, কয় সিট পাবে সেটা নিয়ে। কিন্তু তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী তো তারাই থাকবে। ইভেন জাতীয় পার্টিও তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না, জাতীয় পার্টিরও কোনো অস্তিত্ব নাই ওই অর্থে। এখন যদি আওয়ামী লীগ ওই সুযোগ পায় যে জাতীয় পার্টির যত প্রার্থী আছে এটা নির্দেশ দেয় যে তাদেরকে জিতিয়ে আনো, তাহলে হয়তো ভোটের কিছু একটা চেঞ্জ আসতে পারে কোথাও কোথাও। সেটাও যে বড় কিছু হয়ে যাবে তা না, মানুষ মার্কা দেখে ভোট দেয়। না, তা তো বটেই। কিন্তু আপনি একটু খোলাসা করলেন না যে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসতে পারে, হ্যাঁ, সেই ক্ষেত্রে নির্বাচন পরবর্তী, ধরেন বিএনপি, আমরা ধরে নিয়েছি বিএনপি সরকার গঠন করছে, হ্যাঁ, সেক্ষেত্রে নির্বাচন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা বিএনপির কতখানি আছে? আমি প্রশ্নটি করছি, একটু রেফারেন্সটা দিয়ে নেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে বলা হয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে সরকারের তুলনায় বিরোধী দলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি শক্তিশালী, আপনি নিজেও হুম, সেটি জানেন। ধরেন হুম, হুম, বিএনপি 15ই ফেব্রুয়ারির একতরফা নির্বাচন দিয়েছিল, কিন্তু তারা বেশি দিন টিকতে পারেনি, হ্যাঁ, ওই 15ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে। এরপরে 2001 সালের যে নির্বাচনে জয় হয়ে আসলো, 2005 সালের পরে, মানে 2006 সালে যে নির্বাচন হওয়ার কথা ছিল, ওই ইয়াজউদ্দিনের আন্ডারে নির্বাচন করার যে প্রক্রিয়া খালেদা জিয়া সম্পন্ন করে এনেছিল, আপনি জানেন তখন বাংলাদেশ একটা হুম, অচল অবস্থার মধ্যে পড়েছিল। আওয়ামী লীগ আন্দোলন করে সেই অচল অবস্থার সৃষ্টি করেছিল, তাই না? হুম, তারপরে হুম, বিএনপি সরকারের পতন হলো। ফলে
যেটা বলতে চাচ্ছি যে এইরকম আন্দোলন তো আর বিএনপি গড়ে তুলতে পারেনি গত 18 বছরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, রাইট? তো হুম। বিএনপি যখন ক্ষমতায় থাকবে এই নির্বাচনের পরে, তখন এরকম আন্দোলনের মধ্যে আবারও বিএনপিকে পড়তে হবে। ফলে তারা ওই আমি চ্যালেঞ্জ। তো বলছি না পড়তে হবে না, আমি তো বলছি তারাও চ্যালেঞ্জের মধ্যে পড়বে, কিন্তু আমার ধারণা সেই চ্যালেঞ্জ যতই হোক সেটা কম্প্রোমাইজ হবে, তারা একটা সমঝোতায় আসবে। যদি এই পরিস্থিতি থাকে, তারা আওয়ামী লীগকে ক্ষমতায় অংশীদার করা তো কোনো সম্ভব না। তারা আওয়ামী লীগকে হয়তো নিষেধাজ্ঞা তুলবে, হয়তো অন্য কোনো ছাড় দিতে পারে, হয়তো এমন কিছু হবে যে শেখ হাসিনা যেহেতু মামলা হবে, রায় হবে, শেখ হাসিনা তো এমনি আউট হয়ে যাবে। তো তখন হিসাব তখনকার হবে। আসলে এত অগ্রিম এই সমস্ত কথা বলা খুব কঠিন, কিন্তু এটা ঠিক যে তারা যদি চ্যালেঞ্জ পায়, সেটা অবশ্যই অন্য কোনো দল থেকে না, আওয়ামী লীগ থেকেই পাবে। জি, বুঝতে পেরেছি। এখানে একজন একটি প্রশ্ন করেছেন যে আপনার কাছেই প্রশ্ন রেখেছেন যে সাংবাদিক ভাই আপনি আদৌ পরিষ্কার করবেন কি ডিসেম্বরে নির্বাচন হবে? এই প্রশ্নটির সঙ্গে আপনাকে একটু যুক্ত করে দেই যে আমাদের সেনাপ্রধান তিনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। ডিসেম্বর মানে ডিসেম্বর, জানুয়ারির 1 তারিখে মানে আগামী বছর জানুয়ারির 1 তারিখে তিনি নতুন সরকার দেখতে চান। তার এই আওয়াজের পরে সেনাপ্রধানের আর কোনো আওয়াজ আমরা শুনতে পাইনি। তারপরে তো অনেক ঘটনা, লন্ডন বৈঠক হয়েছে, অনেক কিছু ঘটে গেল। আজকে হুম। হঠাৎ করে প্রেস সেক্রেটারির এমন একটি ঘোষণা দেওয়ার মানেটা কি? মানে তো ক্লিয়ার, আমি তো শুরুতে বললাম ডিসেম্বরে আপনি যদি ফেব্রুয়ারি এপ্রিলও ইলেকশন করতে চান, তো নির্বাচনের সমস্ত প্রস্তুতি, আইন শৃঙ্খলার প্রস্তুতি তো ডিসেম্বরের আগে শেষ করতে হবে। এখানে বলা হয় না যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, আইন শৃঙ্খলার প্রস্তুতি একদম 100% যাতে তারা নিতে পারে, সেটাই তারা বলেছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সেটা বলে নাই। এটা ক্লিয়ার, এটাতে মানে ভাষাগত আমি কোনো সমস্যা দেখি না। তবে একটা কথা উনি খুব ভালো রেজ করেছেন, যেটা আমি নিজেও মনে করি, ডিসেম্বরের মধ্যে যেহেতু সেনা প্রধান বলেছেন যে আমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, কারণ আমি আমার বাহিনীকে ডিসেম্বরের মধ্যে দেশে মানে ব্যারাকে ফেরত নিতে চাই। কারণ সেনাবাহিনী যদি দীর্ঘদিন বাইরে থাকে, তারা তাদের এই যে সামরিক যে চর্চা, যাদের ট্রেনিং আদার্স, এগুলো থেকে বঞ্চিত হয়। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যে তারা সিভিলিয়ানদের বিষয়গুলো ডিল করতে গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারে। এরা 111-এ আমাদের এক ধরনের অভিজ্ঞতা আছে, যদিও তিনি সেটা বলেন নাই, কিন্তু আমি নিজ থেকে বলছি আর কি। 111-এ তো অভিজ্ঞতা আছে আমাদের। 111-এর সময় সেনাবাহিনীর অনেক কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হয়েছিলেন, পরে তাদের অনেকে চাকরিচ্যুত হয়েছেন। তো সেটা তো একটা ভীতি আছেই, যে উনি এই জন্যই তাদেরকে নিতে চান। এখন সরকার যদি তাকে রিকোয়েস্ট করে যে আর 3 মাস থাকো, সেটা কি হয় জানি না। এখন কে এক কথার মানুষ, ওয়াকার সাহেব না ইউনূস, সেটা দেখা যাক, এখনো তো টাইম আছে। জি, কিন্তু আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে আপনার ফেব্রুয়ারি মার্চে নির্বাচন হইতে হইলে নিঃসন্দেহে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে। তো সেটি হুম। আজকে ঘটা করে বলার মাঝে যাটা কি? 1 নাম্বার। 2 নাম্বার, এটি যদি অতখানি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে তো হুম। সেই বিষয়টি প্রধান উপদেষ্টা নিজে বলতেন। তিনি কেন প্রেস সেক্রেটারিকে দিয়ে বলিয়েছেন? প্রধান উপদেষ্টা তো কিছুই বলেন না। উনি কি সাংবাদিকদের সাথে কিছু বলেন? উনি জাতির উদ্দেশ্যে একবার বলেছেন এখানে ইলেকশন হতে পারে, তার জাতির উদ্দেশ্যে ছাড়া তো উনি কিছু বলেন না। উনি তো সাংবাদিকদের বলেন না, তো উনার প্রেস উইং ই কয়, প্রেস উইং এ কে দিয়ে উনি বলায়। এবং সেজন্য উনি বলছেন যে ডিসেম্বরের মধ্যেই শেষ করার নির্দেশনা দিয়েছে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলার প্রস্তুতির বিষয়টা। এবং একটা টাইম ফ্রেম এমনিতেই লাগে। হ্যাঁ, তিনি নির্বাচন প্রসঙ্গে আজকে যেটা আইন শৃঙ্খলা সরি, প্রেস উইং যেটা বলছে, কারণ হচ্ছে যে আজকেই সভা ডেকেছে, সেই জন্য প্রস্তুতি সভা নিয়ে কথা হয়েছে। ওকে। ও আজকে নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি বৈঠক ছিল। আমি জানি না, এই ধরনের একটা আভাস দিয়েছে হঠাৎ করে। আপনি যেটা বললেন সেটাতে আমি একটু শঙ্কিত আসলে, ঘটনাটা কি। আমার মনে হয় যে আজকে একটা বৈঠক হয়েছে, সেই সেই ডিস্ট্রিক্ট থেকে তিনি সেই নির্দেশনা দিয়েছেন, এবং প্রেস উইং সেটাই কনভে করেছে। আলাদা করে কি হবে, কেন আলাদা করবে?
না মানে এরকম কোনো বৈঠকের কথা আপনি কি জানা আছে? যে খবরগুলো আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, একটা একটা বৈঠক হয়েছে, নির্বাচন নিয়ে একটা প্রস্তুতি সভা হয়েছে হ্যাঁ, আজকে। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত হতে বলেছেন। হুম। না না, আইন উনি শৃঙ্খলা উনি নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটা সভা হয়েছে, এটা আমি ছবি দেখেছি একটা। হ্যাঁ, হ্যাঁ, ওইখানে একটা ছবি। আইন শৃঙ্খলা নিয়ে রিভিউ করা হয়েছে। ওর ২ ঘন্টা বসে হুম এই সিদ্ধান্ত হয়েছে। ওকে, বুঝতে পেরেছি। হুম যে একটা আইন হুম। শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক ছিল। সেই বৈঠকের পরবর্তীতে এই ব্রিফিংটি করা হয়েছে। নিশ্চয়ই আমরা এই বিষয়ে প্রতিনিয়ত খবরাখবর রাখতে পারবো যে নির্বাচন। প্রস্তুতি প্রস্তুতি নিয়ে, আর এখানে আর ওসি, এসপি এবং ডিসি এদেরকে রদবদলের বিষয়টাও এখানে আলোচনা আসছে, কারণ ইলেকশনের আগে আগে তো এগুলো রদবদলে হয়। মোট কথা ইলেকশনের আগে আগে যে সমস্ত কর্মসূচিগুলো আগে কেয়ারটেকার গভর্নমেন্ট করতেন, সেগুলোই মাথায় রেখে এখন বলা হয়েছে আর কি। যদিও দীর্ঘ টাইম, ওই সরকার তো 3 মাসে এগুলো সব করতে পারছে, জি। এখন ওনাদের এত সময়ও কেন পারবেন না? জি, বুঝতে পেরেছি। এনিওয়ে, আজকে আমরা শেষ করব আলোচনাটি। নিশ্চয়ই পরবর্তীতে এ নিয়ে আরো আলোচনা হুম হুম করব। মূল কথাটি হচ্ছে ডিসেম্বরে নির্বাচন নয়, এই বার্তাটি অনেকেই ভুল মনে করছেন। নির্বাচনের হুম মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত হতে বলা হয়েছে। এটি মূলত মেসেজ। তবে নির্বাচনের তারিখ কিংবা মাস এখনো কিন্তু ঘোষিত হয়নি। আহ কবে হবে আমরা জানি না, এবং নির্বাচন আদৌ এই সরকারের অধীনে হবে কিনা এমন প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠছে। ফলে নির্বাচন নিয়ে যে সংশয় কেটে গেছে, শঙ্কা যে নাই বিষয়টা তা নয়। তবে পরিস্থিতি কোন দিকে যায়, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সবই নিশ্চয়ই বিবেচনায় রেখে এই তারিখ নির্ধারণ করা হবে। জনাব আনিস আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। আপনাকেও ধন্যবাদ আমন্ত্রণ দেওয়ার জন্য। জি, দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজন। আর আপনারা সবাই ভালো থাকুন।